5 দিনের বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছি। বাচ্চাটির শরীরে রক্তে চিপচিপ করছে। আমার পেছনে 10-12 জন লোক আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। সবার হাতে দেশীয় অস্ত্র। আমাকে পেলে মেরে এখানেই কবর দিয়ে দিবে। আমি দৌড়াতে দৌড়াতে একটা বড় গাছের নিচে লুকিয়ে থাকলাম। মনে মনে দোয়া পড়ছি, কারণ গুন্ডাগুলো আমার আশেপাশেই আছে। আর আমার ভয়ে প্রায় যায় অবস্থা। কারণ বাচ্চাটা যদি একবার কেঁদে দেয় তাহলে আমাদের 13টা বাজবে। আমার ফোনটাও দৌড়াতে দৌড়াতে কোথায় পড়ে গেছে, কী করব বুঝতে পারছি না। আজ কেন সে আসছে না আমাকে বাঁচাতে? যে করেই হোক আমাকে আর বাচ্চাটাকে বাঁচাতে হবে। আমি নাজলি খান, এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। 1 মাস আগেই আমার বাবা মারা যায়। ঠিক মারা যায় না, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মাথা শরীর থেকে আলাদা করা হয়েছিল। পুলিশ এখনো বের করতে পারেনি খুনিকে। আমার মা আমার জন্মের সময় প্রসবজনিত সমস্যার কারণে মারা যায়। আমাদের বাসায় একজন খালা আছে, তার নাম আসমা। আমি তাকে আসমা খালা বলেই ডাকি। তিনিই আমায় কোলেপিঠে করে মানুষ করেছে। বাবা আমায় দেখতে পারতো না, কারণ তিনি মনে করতো আমার কারণে মা মারা গেছে। বাবা মাকে অনেক ভালোবাসতো, তাই মায়ের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। বাবা আমার সাথে তেমন কথা বলতো না, কিন্তু আমার চাওয়া পাওয়া পূরণ করতো, কারণ আমি দেখতে ঠিক আমার মায়ের মতোই ছিলাম। এই কথা আসমা খালা বলতো। তো দিনকাল ভালোই চলছিল। হঠাৎ করে আমার জীবন এলোমেলো হয়ে গেল। যেদিন থেকে সে আমার জীবনে এসেছে, আমার জীবনটাই পাল্টে গিয়েছে। এবার আসল কথায় আসি। আজ আমি পুলিশ স্টেশন থেকে বাসায় আসছিলাম পায়ে হেঁটে। মনে কোনো ভয় ছিল না, কারণ আমি জানি সে আমার আশেপাশেই আছে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে খেয়াল করলাম একজন লোক দৌড়ে আমার দিকেই আসছে। তার শরীরে ক্ষত, রক্তে সাদা শার্ট লাল হয়ে গিয়েছে, আর তার কোলে একটা বাচ্চা। উনি আমার কাছে এসে হুট করে বাচ্চাটা আমার কোলে দিয়ে দিল আর বলল, প্লিজ আমার মেয়েকে বাঁচান, ওরা আমার মেয়েকে মেরে ফেলবে, আপনি ওকে নিয়ে যান প্লিজ। লোকটা অনেক কষ্টে দাঁড়িয়ে আছে আর বারবার পেছনে তাকাচ্ছে। কে মেরে ফেলবে? আর আপনার এই অবস্থা কেন? আপনার পেট থেকে তো রক্ত পড়ছে। চলুন আমার সাথে হাসপাতালে, আমি পুলিশকে খবর দিচ্ছি। না প্লিজ, পুলিশকে খবর দিবেন না, পুলিশ কিছু করতে পারবে না, আপনি যান। ওরা নইলে ওরা আপনাকেও মেরে ফেলবে। আমার সময় শেষ, আমার মেয়েটার খেয়াল রাখবেন। ওর মাত্র 5 দিন হলো দুনিয়ার আলো দেখেছে, ওকে আপনার কাছে রেখে দিন, নইলে কোনো এতিমখানায় দিয়ে দিবেন। গো প্লিজ গো, ওরা আসছে, আপনি যান। আমি পেছনে তাকিয়ে দেখি 10-12 জন ছেলে হাতে রামদা নিয়ে এদিকেই আসছে। লোকটা নিচে পড়ে গেল, আমাকে বারবার পালাতে বলছে। আমি কোনো দিকে না তাকিয়ে পাশের ঝোপের দিকে দৌড় দিলাম। পেছনে তাকিয়ে এক নজর দেখলাম ওরা নির্মমভাবে লোকটাকে এলোপাথারি কোপাচ্ছে, আর কয়েকজন আমার পেছনে চলে আসছে। আমি দৌড়াতে দৌড়াতে জঙ্গলে ঢুকে গেলাম। বর্তমানে এখন আমি আল্লাহ আল্লাহ করছি যেন কোনো মতে গুন্ডাগুলো চলে যায়। বাচ্চাটাকে আমার বুকের সাথে মিশিয়ে রাখছি। কেন জানি না মা মা ফিলিংস আসছে। কি দিন আসলো, 5 দিনের বাচ্চা মেয়ের পেছনে পড়ে আছে মেরে ফেলার জন্য। কিছুক্ষণ পর, বস এদিকে নেই, আমার মনে হয় মেন রাস্তা দিয়ে চলে গেছে, চলেন ওদিকে যাই। হয়তো বাচ্চা নিয়ে কোনো হাসপাতালে গেছে, চলেন লাশটাও ঠিকানা লাগাতে হইব। বস চলেন যাই, জঙ্গলে থাকবো না, মেন রোডে হয়তো গেছে। এই চল তোরা সবাই। এরপর টের পেলাম ওরা হয়তো চলে যাচ্ছে। কিছু দূর যেতেই বাচ্চাটি কেঁদে দিল। আমি বাচ্চাটির মুখে হালকা করে চেপে ধরে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছি। ভাবছি এই হয়তো ওরা চলে আসছে, কিন্তু না, ওদের কোনো সারা শব্দ পেলাম না। এরপর বের হয়ে দেখলাম সত্যিই চলে গিয়েছে। আমিও অন্যদিকে হাঁটা ধরলাম। আমাকে কিছু একটা করতে হবে। আজ সে কেন আসলো না? হয়তো ব্যস্ত হবে। দূর, আমি তাকে নিয়ে ভাবছি কেন আসেনি, ভালো হয়েছে। এইসব কত শত চিন্তা করতে করতে রওনা দিলাম আমার বেস্ট ফ্রেন্ড ঈশিতার বাড়ির দিকে। ওর বাড়ি এই রাস্তা দিয়েই পড়ে, আর ওর ভাই একজন মেডিসিন ডাক্তার। বাচ্চাটিকে তো এখন হসপিটালে নেওয়া যাবে না। আমি এক প্রকার দৌড়ে ঈশিতাদের বাড়ি চলে আসি। রাত 12টা। আমি ঈশিতাদের ড্রয়িং রুমে বসে আছি। ঈশিতার ভাবিরও বাচ্চা আছে। ওর ভাই বাচ্চার চেক আপ করে, তারপর ভাবি বাচ্চাটাকে খাইয়ে শরীরটা হালকা পরিষ্কার করে ঘুম পাড়িয়ে রাখে। আমি এসে সবাইকে সব কিছু বললাম। আমার শরীর এখনো থরথর করে কাঁপছে। বারবার লোকটার কথা কানে বাজছে।
একজন বাবা কত কিছুই না করে নিজের সন্তানকে বাঁচানোর জন্য, নিজের জান কোরবানি করে দেয়। সত্যি বাবাদের তুলনা হয় না। একজন পুরুষ যখন বাবা হয় তখন বোঝা যায় মানুষটা ঠিক কেমন। আজলি, তুই শুধু শুধু বাচ্চাটাকে নিয়ে ঝামেলায় পড়বি। পুলিশের কাছে গিয়ে বাচ্চাটাকে দিয়ে আয়। ইস্যু, লোকটা আমার মানা করছে পুলিশের কাছে যেতে, আর কোনো কারণ ছাড়া তো বলেনি। নিশ্চয়ই কোনো বড় কারণ বা রহস্য আছে, তাই তো মানা করেছে আমায়। দেখো নাজনি, 1 মাস হলো তোমার বাবার মৃত্যু। এমনিতেই তুমি একা, তুমি নিজেকে সামলাবে নাকি বাচ্চাটাকে? তুমি বরং বাচ্চাটাকে দূরের কোনো এতিমখানায় দিয়ে দাও। যেহেতু পুলিশের কাছে দিবা না, তাই এটাই ভালো হয়। হ্যাঁ, ঈশিতার মা ঠিক বলেছে, তুমি কোনো এতিমখানায় দিয়ে আসো। আঙ্কেল, আমি বাচ্চাটাকে নিজের কাছেই রাখতে চাই। কিন্তু নাজলি, ও ফো মা, পরেও তো কথা বলা যাবে। আপাতত মেয়েটাকে আরাম করতে দাও। নাজলি, তুমি ইসি রুমে রেস্ট নাও, সকালে দেখা যাবে কি করা যায়। আর বাচ্চা মেয়েটা ইসি রুমেই ঘুমাচ্ছে। এরপর আমরা ঈশিতার রুমে আসলাম। বাচ্চাটা বিছানায় আরাম করে ঘুমাচ্ছে। আমি এক ধ্যানে বাচ্চাটার দিকে তাকিয়ে আছি। সেই মুহূর্তে ঈশিতা বলল, নাজলি, তুই একবার ভাব। ঈশিতার কথায় আমার ধ্যান ভাঙে। ইস্যু, দেখ বাচ্চাটাকে, মুখে কত মায়া। এমন একটা বাচ্চাকে কেন কেউ মারতে চাইবে? নাজলি, তুই একটু বেশি করছিস। এই বাচ্চা মেয়েটা ছাড়, আর নিজের জন্য কিছু ভাব। আরে হ্যাঁ, বাহ, ধন্যবাদ ইস্যু। এই মেয়েই আমার মায়া। আজ থেকে তোমার নাম মায়া। বেবি, চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। আচ্ছা, একটা জিনিস এখনো বুঝলাম না, তোমার মা কোথায়? হয়তো তিনিও কোনো বিপদে। চিন্তা করো না, আজ থেকে আমি তোমার মা আর বাবা। মনে মনে এমন হাজারো চিন্তা করছি। নাজলি, কোথায় হারিয়ে গিয়েছিস? তুই নিজের সাথে সাথে বাচ্চাটার যেন ঝামেলায় ফেলবি। তুই কিন্তু একজনকে ভুলে যাচ্ছিস, কিন্তু সে ভুলেনি তোকে। ঈশিতার কথায় ধ্যান ভাঙলো। আমি ভুলিনি তাকে। সে যে আমায় ভুলতে দিবে না তাকে। তার কাছ থেকে আল্লাহ ছাড়া কেউ আমায় বাঁচাতে পারবে না। ইস্যু, আজ এত কিছু হয়ে গেল, কিন্তু সে আসলো না কেন? সে তো বলেছে সে আমার পিছু কখনো ছাড়বে না। নাজলি, এখন তুই কি করবি? এই বাচ্চাটাকে বাঁচাতেই হবে। বাঁচানোর জন্য আমায় কিছু করতে হবে, কারণ সে যে আর কেউ নয়, মিস্টার সাইকো। মিস্টার সাইকো এর হাত থেকে বাঁচার কোনো উপায় আমি দেখছি না ইস্যু। সে তো আমার কথা কখনোই শুনবে না। এই বাচ্চাটাকেও কি সে শান্তিতে থাকতে দিবে? আমার অনেক ভয় করছে। তোর ফোনটা দে তো। নাজলি ফোন হাতে নিয়ে ওর আইডিতে ঢুকে আইডিটা অফ করে দিল। মিস্টার সাইকো আমার পিছু কখনো ছাড়বে না ইস্যু। আমি নিরুপায়। চোখে মুখে ভয়। চিন্তা করিস না নাজলি, সব ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর, এই এলাকা ছেড়ে দে, দূরে কোথাও চলে যা। এমন জায়গায় যা যেখানে মিস্টার সাইকো ছায়া যেন পৌঁছাতে না পারে। নাজলি অনেক ভেবে দেখলো এই উপায় ছাড়া আর কোনো উপায় সে দেখছে না। তারপর কাউকে ফোন করলো। রাত 3টা। নাজলিকে আসমা খালা কিছু কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র আর কিছু টাকা একটা ব্যাগে করে নিয়ে আসলো। নাজলি সবার আড়ালে বাড়ি থেকে বের হয়ে গেল বাচ্চাটাকে নিয়ে। নাজলিমা, ভালো থাইকো, নিজের খেয়াল রাখো। তোমরা কেউ নাই, বাড়িটা খালি খালি লাগবো। এ বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলো। আসমা খালা, কান্না করবেন না। আমি খুব জলদিই ফিরে আসব। আপনি যেমন সব কিছু ছেড়ে আমায় লালন পালন করেছেন, আমিও তাই করছি। দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আপনার মতো সাহসী হতে পারি। নাজলি, খেয়াল রাখিস নিজের। পৌঁছে আমায় যোগাযোগ করিস, ঠিক আছে? আচ্ছা, সরি রে দোস্ত, হয়তো আমাদের আর দেখা হবে না। চলে যাচ্ছি সবার আড়ালে বহু দূরে, যেন মিস্টার সাইকোর ছায়াও আমার মেয়ের উপরে না পড়ে। আচ্ছা, ভালো থাকিস। নাজলি রেল স্টেশনে বসে আছে, অপেক্ষায় আছে ট্রেনের। ঈশিতা আসমা খালা নাজলিকে সিএনজিতে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই ঠিক হবে আমার আর আমার মায়ার জন্য। হ্যাঁ, এটাই আমার মায়া, আমার মেয়ে মায়া। তোকে আমি কিছুই হতে দিব না। তারপরেও মনে একটাই ভয়, মিস্টার সাইকো কি আমায় শান্তিতে বাঁচতে দিবে, নাকি এর পরিণাম হবে ভয়াবহ। তার আড়ালে চলে যাচ্ছি বহু দূর। ভালো থাকবেন মিস্টার সাইকো। আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে মায়াকে নিয়ে পাড়ি জমাচ্ছে এক অচেনা শহরে। চলে যাচ্ছি তার নাগালের বাহিরে। জানি না আমার এইভাবে চলে যাওয়ার ফল কি হবে, তারপরও আমায় বাঁচতে হবে। আমার মায়ের জন্য হলেও বাঁচতে হবে। ট্রেন চলছে আপন গতিতে। আমি ভাবছি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব, এমন হাজারো ভাবনা নিয়ে পাড়ি জমাচ্ছি এক অচেনা অজানা শহরে। কেউ জানে না আমি কোথায় যাচ্ছি। হয়তো এটাই আমার কপালে লেখা ছিল। বাবার অস্বাভাবিক মৃত্যুর কারণে জানা আর হলো না, আর হবে বলেও মনে হয় না। আমার মনে হঠাৎ চলে যাওয়া আমার আপনজনের উপর
কি বিপদ আসবে তা আল্লাহ আর সেই ভালো জানে। আজ স্বার্থপরের মতো সবাইকে ঝামেলায় ফেলে চলে এসেছি এক অচেনা শহরে। কেউই জানে না আমি কোথায় যাচ্ছি। ট্রেন এসে থামলো সকাল 8টায়। আমি চট্টগ্রামে এসে নেমেছি। এক হাতে বাচ্চা আর এক হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। ভাবছি কোন দিকে যাব 4 বছর পর। মায়া, মায়া কোথায় যাচ্ছ তুমি? এত দৌড়াচ্ছ কেন? দেখো পড়ে যাবো তো। মায়া থামো বলছি। 4 বছরের একটি বাচ্চা মেয়ের পেছনে দৌড়াচ্ছে না তার মা নূর। আমি বেলুন কিনবো। হ্যাঁ হ্যাঁ, আগের বার কিনে দিয়েছিলাম, তখন কি করেছিলে মনে নেই? দিব না কিনে বেলুন। বেলুন কিনে দেওয়ার পর তুমি সারাদিন বেলুনের পেছনে পড়ে থাকো, না খাওয়া না ঘুম। চলো চুপচাপ বাসায়। কিন্তু আমি। মায়া চোখ রাঙিয়ে। আম্মু তুমি পচা, তোমার সাথে আমি কথা বলবো না। ওফো, ড্রামা কুইনের ড্রামা শুরু। ঠিক আছে, কথা বলা লাগবে না, চলো জলদি, তোমার জন্য আজ আমার দেরি হয়ে যাচ্ছে। মা মেয়ে হাঁটতে হাঁটতে একটা কিন্ডারগার্টেন এসে স্কুলের সামনে এসে পড়লো। হেই নূর, তুমি আজও লেট। জলদি প্রিন্সিপালের কাছে যাও, খাবা বকা। আচ্ছা যাচ্ছি, তুমি মায়াকে রাখো। ঠিক আছে। আর শোনো, স্যারের মোট আজ বুঝতে পারছি না। কেন জানি না, স্যার এসে চুপচাপ নিজের কক্ষে চলে গেল, তারপর বলল তুমি আসলে যেন তোমাকে তার কক্ষে পাঠায়। আজ খাবো বকা মনে হয়। আচ্ছা আমি যাচ্ছি। তোমার ক্লাস কয়টায়? দেরি আছে ম্যাডাম, জলদি যান, আপনার ক্লাস পিরিয়ড শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। নূর পা বাড়াচ্ছে প্রিন্সিপালের কক্ষে। নূর চট্টগ্রামে ছোট একটা গ্রাম থাকে, সেখানে এলাকার স্কুলে শিক্ষকতা করে। নূরের একটাই মেয়ে, স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 4 বছর ধরে এখানেই থাকছে। একটা বাড়িতে একরুম ভাড়া নিয়ে থাকে মা মেয়ে। স্যার আসবো? ইয়েস নূর, আসেন, বসুন। জি স্যার, আমাকে আসতে বলেছেন, কোনো দরকার ছিল? হ্যাঁ নূর ম্যাম, এখন আপনি বাচ্চাদের ড্রয়িং টিচার। বাচ্চারা আপনাকে অনেক পছন্দ করে, তার উপর আপনি সব বিষয় বাচ্চাদের পড়াতে পারেন। তাই একজন চাচ্ছে আপনি তার বাচ্চাকে পড়ান। আপনাকে ভালো স্যালারি দেওয়া হবে। বাচ্চাটা একটু দুষ্টু, আমাকে বললেও আমাদের স্কুলের কোনো টিচারকে দিতে, তাই আপনার চাইতে ভালো কেউ পড়াতে পারবে না। আচ্ছা স্যার, আমি ভেবে দেখি। স্যার আমার বাচ্চাটাকে তো কোথাও রাখার জায়গা নেই। এখন আমার মেয়েকে নিয়ে গেলে তো তারা কি না কি ভাবে, তাই আমি প্রাইভেট পড়াতে চাই না। আরে নূর, আমি তাদের বলেছি, তারা বললো সমস্যা নেই, তোমার মেয়ে আর তাদের ছেলে একসাথে থাকলে পড়ায় মনও দিবে। আমি তাদের তোমার ব্যাপারে বলেছি, তাই এখন তুমি বলো। যদি রাজি থাকো আমি তাদের কল করে বলে দিব। তারা এই এলাকার নামি দামি লোক, এমন সুযোগ সবসময় আসে না। আচ্ছা স্যার, আপনি বলে দিন, আমি রাজি। আপনি ঠিকানা দিয়ে আর কবে আসবো, কখন আসবো তাও বলতে বলবেন। আচ্ছা, আমি তাদের তোমার ফোন নাম্বার দিয়ে দিব। আচ্ছা স্যার, আসি তাহলে, আমার ক্লাস আছে। ঠিক আছে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে ভাবছি টিউশনটা পেয়ে ভালোই হলো। এমনিতে স্কুলের বেতনে চলতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর নানা ধরনের সমস্যা তো আছেই। সিঙ্গেল মাদার হিসেবে আমার মেয়ের জন্য কিছু তো করে যেতে হবে। যেহেতু বেতনটার পরিমাণ বেশি আর দূরেও না, তাই সমস্যা হবে না। প্রথম যখন আমি আমার মেয়েকে নিয়ে পড়াতাম, তখন অনেকের অনেক কথাই শুনতে হয়েছে। এবার হয়তো ভালো কাউকেই পেয়েছি, তাই এবার আমার মেয়েকে নিয়ে কোনো সমস্যা নেই। এমন হাজারো কথা ভাবতে ভাবতে টিচার্স রুমের দিকে যাচ্ছি। নূর, কি বললো স্যার? একটা বাচ্চাকে প্রাইভেট পড়াতে হবে, সেটাই বললো। আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, মায়াকে একটু দেখে রেখো। আরে বারবার বলতে হয় নাকি? সে ছোট্ট পিচ্ছু থেকে কোলে নিয়ে এখন হাঁটাহাঁটি করে দেখে আসছি, আর তুমি কি না বারবার বলো? মায়া তো আমাদেরও মেয়ের মতো, তুমি যাও। নূর হালকা হাসলো, কারণ এই কথা প্রতিদিনই বলে, আর কাজলিও এই উত্তরই দেয়। মেয়েটা বেশ ভালো, 4 বছর আগে ওর সাথে দেখা। আমাকে একটা ভাড়া বাড়ি নিয়ে দেয়, সাথে স্কুলের চাকরিও দিয়ে দেয়। এটা একটা কিন্ডারগার্টেন স্কুল। মোটামুটি সবাই আমাকে সাহায্য করেছে। আমি ক্লাসে থাকলে মায়াকে কেউ না কেউ রাখতো, এমনকি প্রিন্সিপাল স্যারও কোলে পিঠে নিয়ে রেখেছে। আসলে এই মানবতা আজও বেঁচে আছে। ছোট্ট একটা শহর আমায় অনেক কিছু দিয়েছে। আমি আমার অতীত ভুলে সামনে যেতে পেরেছি। আমার মেয়েটাও 4 বছরে পড়েছে। আচ্ছা মায়া, একদম তোমার কাজলি আন্টিকে জ্বালাবে না বলে দিলাম। ওফো আম্মু, আমি বড় হয়ে গেছি তো, আমি দুষ্টুমিনি করি না, আর কাজু আন্টিকে আমি জ্বালাবো না। তুমি বাবুদের কাছে পড়াতে যাও জলদি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, খুব কথা শিখেছো। আর এদিক ওদিক যাবা না, আম্মু আসার আগ পর্যন্ত এখানেই বসে থাকবা। ওকে ওকে আম্মি, তুমি যাও। নূর ক্লাসে চলে গেল, আর এদিকে মায়া এটা সেটা নিয়ে খেলছে। আস্তে আস্তে বাকি
স্যাররা তাদের ক্লাসে চলে গেল। এখন কাজলি আর মায়া ছাড়া রুমে কেউ নেই। মায়া, তুমি এখানে বসো, আমি টয়লেট থেকে আসছি। আচ্ছা। কাজলি চলে গেল। মায়া এটা সেটা ধরছে। হঠাৎ করে ওর চোখে যায় বাইরের দিকে। বাইরে একটা সাদা ধবধবা খরগোশ দৌড়াচ্ছে। মায়া তো দেখে ওটার পেছন পেছন দৌড় দিল। মায়া খরগোশটাকে ধরার চেষ্টা করছে। এই সাদা খরগোশ, দাঁড়াও বলছি। আমি মায়া, তোমাকে কোলে নিব। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও না, আম্মু বকা দিবে। দাঁড়াও। মায়া বকবক করছে আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। লোকটা মায়াকে উঠিয়ে ওর কাপড় ঝেড়ে বোঝার চেষ্টা করছে ব্যথা পেয়েছে কিনা। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সরি বাবু, আমি দেখিনি তুমি কি ব্যথা পেয়েছো। আলে, আমার নাম বাবু না তো, আমি মায়া। বাবু তো স্কুলে পড়ে, ওয়ানে পড়ে। তুমি কে? আমি উফ, তোমার কাছ থেকে বাবা বাবা গন্ধ আসছে। তুমি কি বিদেশ থেকে আসছো? আমার বাবাই তুমি? না মায়া, আমি তোমার বাবা নই। তুমি আমার বাবা না হলে এত কথা কেন বলছো? আর আমায় কোলে নিলে কেন? আমি বলেছি মানুষের কাছে যেতে না, তাদের কোলে উঠতে না, কারণ অনেক পচে পচে আঙ্কেল থাকে। তুমিও কি পচা? তোমার কি মনে হয় আমি পচা? দাঁড়াও বলছি, তোমার কাছ থেকে বাবা বাবা গন্ধ আসছে, তাই তুমি এত ভালো। আর আমায় নিচে নামাও, আম্মু দেখলে বকা দিবে। তোমার আম্মুকে বকা কেন দিবে? উফ, তুমি আমার আম্মুকে চিনো না। আমার আম্মি অনেক ভালো, আমি অনেক আদর করে, আবার বকাও দেয়। আমার আম্মু ছোট ছোট বাবুদের আম জাম শেখায়। ও আচ্ছা, তোমার আম্মু বুঝি এই স্কুলের টিচার? তো নাম কি তোমার আম্মুর? তোমায় কেন বলবো? তাই তো মায়া, আমাকে কেন বলবে? তো কি করা যায়? মায়া গালে হাত দিয়ে ভেবে বলল, তুমি যদি আমায় ওইটা দাও তাহলে আমি বলবো। মায়া হাত দিয়ে দেখলো, তা দেখে সে অনেক খুশি। লোকটা তা কিনে দিল। আমার আম্মু নূর। আচ্ছা, টাটা। আমি না গেলে পরে আম্মু কান্না করবে। টাটা, ভালো আঙ্কেল। বলে দৌড়ে চলে গেল। বাহ, কি মিষ্টি মেয়ে। কেন জানি বাচ্চাটাকে দেখে টান টান অনুভব হচ্ছে। মনে হচ্ছে ওর সাথে আমার গভীর সম্পর্ক আছে। এতদিনে আজ মনটা ভালো হয়ে গেল। আর চোখগুলো খুবই পরিচিত মনে হচ্ছে বাচ্চাটার। এই বাচ্চাটা কে? আর ওর মা নূর? লোকটা এসব ভাবতে ভাবতে নিজের গাড়ি নিয়ে চলে গেল। মায়া বেলুন হাতে দাঁড়িয়ে আছে গাল ফুলিয়ে, আর ওর মা কোমরে এক হাত দিয়ে বকা দিচ্ছে। মায়া, কতবার বলেছি তোমায় অপরিচিত মানুষের সাথে কথা বলবে না, তাদের কাছ থেকে কিছু নিবে না, আর তুমি বেলুন নিয়ে নিয়েছো। তোমাকে বলেছিলাম মানুষ ভালো হয় না, পচাও হয়। তুমি আমার কথা শোনো না কেন? আমি শুনি তো আম্মু, ভালো আঙ্কেলের কাছ থেকে বাবা বাবা গন্ধ আসছিল, তাই তো আমি বেলুন নিয়েছি। অনেক ভালো আঙ্কেল। হ্যাঁ, ভালো তো হবেই। বেলুন পেয়েছো না? নেক্সট টাইম যদি কারো কাছ থেকে কিছু নিয়েছো তো আমি তোমাকে আর আইসক্রিম কিনে দিব না, বলে দিলাম। অন্যদিকে তাকিয়ে মায়া আস্তে আস্তে নূরের কাছে এসে ওর হাত ধরে, হাতে একটা চুমু দিল। আমি আর কারো কাছ থেকে কিচ্ছু নিব না। তুমি রাগ করো না, আমার দিকে তাকাও না। হাত ধৈর্যে টানছে। নূর বাসায় চলে আসলো। বিকেলে রেডি হয়ে মা মেয়ে যাচ্ছে নতুন স্টুডেন্টের বাসায়। স্টুডেন্টের মা ফোন করে সব ঠিকানা বলে দিয়েছে, কথাবার্তা করে টাইম টেবিল বলে দিয়েছে। বাচ্চাটা ওর মায়ের সাথে পড়তে চায় না, তাই টিচার রাখা। স্টুডেন্টের বাসায় এসে কলিং বেল বাজালো। বাড়িটা বেশ সুন্দর, দোতলা বাড়ি। দরজা খুললো একজন মেয়ে, সম্ভবত উনি স্টুডেন্টের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নূর? জি জি, আমি নিশানের মা। আমার ছেলে নিশান। আসুন, বসুন। নূর সোফায় গিয়ে বসলো। নিশান, জলদি আসো, তোমার ম্যাম এসে গেছে। জোরে। এটা আপনার মেয়ে? খুব মিষ্টি একটা মেয়ে, দেখে শান্তশিষ্ট মনে হচ্ছে। এটা শুনে মায়া হেসে দিল। নূর চোখ দিয়ে ইশারা করলো চুপ থাকতে। জি, আসলে একটু দুষ্টু আর কি। ও এখানে থাকলে আপনার সমস্যা হবে না তো? একদমই না। আপনার ব্যাপারে প্রিন্সিপাল স্যার আমায় সব বলেছে, তাই টেনশন করবেন না। আপনার মেয়ের জন্য আমার ছেলে একটা খেলার সাথীও পেয়ে গেল। নূর হালকা হাসলো।
নিশান কোথায়? আসলে ওর চাচু আসছে, তো তাই তার সাথে সারাদিন থাকে। নিশান, এদিকে আসো। জোরে কিছুক্ষণ পর একটা পিচ্চি ছেলে আর একজন লোক আসলো। নূর লোকটাকে দেখে দাঁড়িয়ে পড়ল, অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা নিশানের সাথে কথা বলতে বলতে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। 2 মিনিট ফ্রিজও দাঁড়িয়ে আছে। নিশান লোকটাকে টেনে নিচে নামালো। লোকটা ধীর পায়ে নূরের সাথে দিকে আসছে। নূরের রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। নিশান, ইনি তোমার? কিছু বলতে পারলো না। নাজলি। অবাক হয়ে নাজলি। সরি, আপনার কথা ভুল হচ্ছে, আমি নাজলি নই, আমি নূর, আমার নাম নূর। চোখে চশমা ঠিক করে শান্তভাবে। না, আপনার চেহারা একদম নাজলির মতো। আপনার ঠোঁটের নিচের তিলটা ওটাও নাজলির আছে। নূর চশমাটা ঠিক করে প্রচণ্ড অস্বস্তি লাগছে, নিজেকে স্বাভাবিক করে বিরক্ত নিয়ে কিছু বলবে তার আগেই আদিল ভাইয়া, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ইনি নূর, নাসলিনা, আর ইনি নিশানের টিচার, সাথে ইনার মেয়েও আছে, ওই যে মায়া। আদিল নূরের পাশের মেয়েটার দিকে তাকালো। মেয়েটা কাঁচুমাচু হয়ে বসে আছে, কিছু বলবে বলবে ভাব। আরে মায়া, তুমি? ও আচ্ছা, তাহলে ইনি তোমার আম্মু নাজলি, সরি নূর। ভালো আঙ্কেল, আপনি আমি চিলে ফেলেছেন কেন? এখন আম্মু আমি বকা দিবে। যান, আমি আপনার সাথে কথা বলবো না। গাল ফুলিয়ে। ও আচ্ছা, তাহলে আপনি সেই লোক যে মায়াকে বেলুন কিনে দিয়েছিল। আসলে আমি দুঃখিত আমার মেয়ে আপনার কাছ থেকে বেলুন চাওয়ার জন্য। আপনি চাইলে আমি আপনাকে। তার কোনো দরকার নেই, আমি এমনি মায়াকে গিফট দিয়েছি, তাই না মায়া? হ্যাঁ, বাবা মানে ভালো আঙ্কেল। ওফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কতবার বললাম কাউকে বাবা বলো না, কিন্তু না, বাবা বাবা করে খালি। কি করব, কিছুই তো করার নেই। মনে মনে আম্মু বলেছিলাম না আঙ্কেলের কাছ থেকে বাবা বাবা গন্ধ আসে। সত্যি বলছি আমি। মায়া, উনি তোমার বাবা নয়, তোমার বাবা বিদেশে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। নিশান, আসো এদিকে। নিশান চুপচাপ মায়ার দিকে তাকিয়ে আছে। 6 বছর বয়স। নিশান ক্লাস 1-এ পড়ে। সুন্দরী পরি, তোমার নামটা কি? মায়াকে উদ্দেশ্য করে। সবাই অবাক। মায়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। নূর হালকা হেসে বলল, মায়া, তোমাকে বলেছি না কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে, তুমি দিচ্ছ না কেন? মায়া একবার নূরের দিকে তাকিয়ে আবার নিশানের দিকে তাকালো। উফ, এতবার সবাই বললো আমার নাম, তাও তুমি জিজ্ঞেস করছো আমার নাম কি? তুমি তো দেখি পচা, কিচ্ছু বুঝো না। আমি তো তোমার নাম জেনে গেছি, নিতান, তাই না? নিতান না নিশান? তুমি তো দেখি তোতলা। মায়া গাল ফুলিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। নূর হেসে বলল, আচ্ছা, এবার তোমরা পড়তে আসো, তোমাদের কথা শেষ হলে। বলছিলাম না নূর, তোমার মেয়ের সাথে আমার ছেলের ভাব জমে যাবে। ঠিক বলেছেন আপু। আচ্ছা, তোমরা নিশানের পড়ার রুমে যাও। নিশান, তোমার ম্যামকে রুমে নিয়ে যাও, আমি আসি। নিশানের মা চলে গেল। নূর এক পলক আদিলের দিকে তাকালো। আদিল এখনো নূরের চেহারার দিকে তাকিয়ে আছে। একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা এত মিল কিভাবে হয়? মনে মনে আমার খুবই অস্বস্তি লাগছে, এতদিন পর তার সাথে দেখা, তাও এইভাবে। নূর স্বাভাবিক না। নূর হেসে হেঁটে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে নাজলি নূরকে ডাক দিল। নূর পেছন ফিরে, জি, ধ্যাত, ধরা খেয়ে গেলাম। নাজলি, এখন তুই নাজলি ন, নূর, তুই নূর। নাজলিকে সবার সামনে আনা যাবে না। জি, আমি নাজলি না, নূর। বারবার নাজলি বলবেন না। এই বলে দ্রুত পায়ে নিশানের সাথে চলে গেল। আদিল বাঁকা হাসলো, হাসি চলে গেল। নূর নিশানকে পড়াচ্ছে। মায়া বসে আছে চুপচাপ। আম্মু, বাবা কবে আসবে? খুব জলদি আসবে, তুমি তাড়াতাড়ি বড় হও, আবার তারপর বাবা এসে পড়বে। সত্যি তো? মাথা নাড়ালো। আজ 4 বছর হয়ে গেল এখানে আসা, নিজের পরিচয় গোপন রেখে অন্য পরিচয়ে থাকা। হঠাৎ করে যে আদিল আমার সামনে এসে যাবে ভাবতে পারিনি। আমার প্রথম ভালো লাগার মানুষ ছিলেন তিনি। তিনি কি আমায় চিনে ফেলেছেন? সময় মানুষকে বাধ্য করে দূরে থাকতে। জানি না এই 4 বছরে কি কি ঘটে গেছে। মনে মনে নিশানের আম্মু নাস্তা নিয়ে আসলো। আপু, ওই লোকটা মানে আদিল কে হয় আপনার? আমার খালাতো দেবর হয়। উনি এখানে বেড়াতে এসেছে। আমার হাজব্যান্ডের
খালাতো ভাই ঢাকার থেকে এসেছে। ও আচ্ছা। এরপর নূর নিশানকে পড়িয়ে মা মেয়ে বাসায় চলে আসে। আসার সময় আবার আদিলের সাথে দেখা হয়েছে রাতে। নূরের বাসায় শুয়ে আছে মায়া। নূরের চোখে ঘুম নেই। আজ ঠিক 4 বছর পর আদিলের সাথে দেখা, যে কিনা ভার্সিটির সব মেয়ের ক্রাশ। এই 4 বছর অতীত ভুলে নিজেকে সামলিয়ে নিজেকে সাথে মায়াকেও গোপন রেখেছি। জানি না কেন এত ভয় করছে। আজ আদিল তো জেনে গেল আমি নাজলি। এই 4 বছরে নাজলিকে মেরে নূর হয়ে থেকেছি। আমার আসল পরিচয় কেউ জানে না। আর 4 বছরে কারোর সাথে দেখা প্লাস কথা বলিনি। জানি না আসমা খালা ঈশিতারা কেমন আছে। আমি জানি ভালো নেই। মিস্টার সাইকো আমাকে খোঁজার জন্য অনেক কিছুই করেছে। আচ্ছা, মিস্টার সাইকো 4 বছর ধরে আমাকে দেখে নাই। হঠাৎ সে আমার সামনে আসলে কি বলবো, কি করব? তিনিই বা কি করবে? এমন কত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। নূর কিছুতেই ঘুমোতে পারছে না। বিছানে দিয়ে উঠা বারান্দায় গেল। চারদিক নিস্তব্ধতা, সবাই ঘুমাচ্ছে। আমার যে ঘুম আসছে না। মনে পড়ে গেল 4 বছর আগের কথা, যখন প্রথম এই শহরে এসেছিলাম। 4 বছর আগে ট্রেন থেকে নেমে যখন ভাবছিলাম কি করব, তখন একটা মেয়ের সাথে দেখা, নাম কাজলি। তার সাথে কথা বলে মিথ্যা একটা কাহিনী শুনিয়ে দিয়েছিলাম, আর সেও বিশ্বাস করেছিল। প্রথম মিথ্যা হলো আমি নূর চৌধুরী একটি এতিমখানায় থেকে বড় হয়েছি। আমার প্রেমের বিয়ে ছিল, শ্বশুরবাড়ির কেউই মেনে নেয়নি। আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আসার সময় আমার প্রয়োজনীয় কাগজপত্র আর ফোন একটা ব্যাগে ছিল, যা চুরি হয়ে গেছে। আসলে সম্পূর্ণ কাহিনী বানোয়ার ছিল, আর কাজলি বিশ্বাস করেছিল। ওই দিন কাজলি আমায় ওদের বাড়িতে নিয়ে যায়। এরপর আমায় একটা চাকরি নিয়ে দেয়, সাথে একটা রুম ভাড়া করে দেয়। এই মিথ্যা কাহিনী স্কুল আর এলাকাবাসীকে শুনিয়ে আসছি। এই সব বলার কারণও আছে, কারণ আমার কোলে একটা বাচ্চা, তারপর বাচ্চার বাবা, আমার পরিচয় সব মিলিয়ে একটা কাহিনী বানিয়ে এই 4 বছর কাটিয়েছি। নানা সমস্যা এসেছে। একজন সিঙ্গেল মাদারকে মানুষ কোন নজরে দেখে তা বলে বোঝানো যাবে না। মানুষের কথা শুনতে শুনতে তিক্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে শুয়ে গেছে। এসব ভেবে ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। এত কিছুর মাঝে নূর খেয়াল করেনি, ঠিক তার বারান্দায় নিচে কেউ একজন কালো হুডি পরে তার দিকে তাকিয়ে আছে। তার চাওয়া খুবই শান্ত। এই শান্ত চাহনিতেও হিংস্রতা থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। নূর নিশানদের বাসায় পড়াতে যেত। যেদিন আদিলের সাথে দেখা, সেদিনের পর দিনই নাকি আদিল ঢাকায় ব্যাক করে। দেখ, ভালোই হয়েছে, তাকে আর আমার ফেস করতে হবে না। এদিকে বিকেলে কাজলি নূরের বাড়িতে আসে। কাজলি, তুমি বসো, আমি তোমার জন্য তোমার পছন্দের পাস্তা রান্না করেছি, খেয়ে বলবা কেমন হয়েছে। ওয়াও, পাস্তা! আচ্ছা, জলদি দাও। নূর রান্নাঘরের দিকে পা বাড়ালো। কাজু আন্টি, আজকে আমি কোন জামা পরবো তো? আরে মামনি, তুমি যেটাই পরো একদম পরীর মতো লাগবে তোমায়। আচ্ছা, তুমি আমায় পলি বলছো? নিতানো আমায় পলি বলে। ওমা তাই? আচ্ছা, তুমি ওই যে নীল রঙের জামাটা দেখছো না, ওইটা পরো। তোমার আম্মু কোনটা পরবে? আম্মু বলেছে যেটা পরেছে সেটাই পরবে। কি হচ্ছে তোমাদের মধ্যে, আমিও শুনি। তুমি নাকি আজ এই ড্রেস পরে যাবে, এমন মলিন ড্রেস? হ্যাঁ, আমি এক বাচ্চার মা, মলিন কাপড় হলে তো কি হয়েছে? অপ্পো, আজ তোমাকে এটা পরতেই হবে, এই নীল রঙের শাড়ি। মামে একই রং বেশ ভালো লাগবে। না, এই শাড়ি পরবো না। আম্মু প্লিজ পরো না। হ্যাঁ, এই দেখো মায়াও বলছে, প্লিজ পরো তো, অনেক সুন্দর লাগবে তোমায়। আচ্ছা, শাড়ি পরে যাবই বা কোথায়? কোথায় এমন সমুদ্র পারে। এখন তুমি কথা না বাড়িয়ে বাথরুমে যাও তো। কাজলি ঠেলে ঠুলে নূরকে বাথরুমে ঢুকে পাস্তা খেতে বসে গেল। নূর তৈরি হতে হতে মায়াকে রেডি করে দিল। মায়া চেহারায় সত্যি মায়া আছে। একদম সাদা ধবধবা গায়ের রং, বড় বড় চোখ, গালে টোল পড়ে, দেখতে বেশ মিষ্টি লাগে। তার উপর কথার জুড়ি তো আছেই, এত পাকা পাকা কথা বলে যে কেউ আদর করতে বাধ্য। এর মাঝে নূর শাড়ি পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে হালকা কাজল দিল। আমি নীল রং পরেছি। যতবার এই নীল রঙের কিছু পরি, কিছু না কিছু ঝামেলা হয়। আজ কত বছর পর নীল রঙের শাড়িটা পরলাম। জানি না এটা আমার কাছে কিভাবে ছিল। এই শাড়িটা দিয়েছিল আমায় মিস্টার সাইকো। একবার পরেছিলাম, সেদিনও আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেই দিনই এই শাড়ি ডাস্টবিনে ফেলে দেই, কিন্তু কিভাবে যেন আবার আমার রুমে এসে যায়। আমার ব্যাগের এক কোণে এই শাড়িটা ছিল, যা কাজলি বের করে ফেলেছে। এই রংটা আমার জন্য অভিশাপ। না জানি কি হয় আমার জীবনেও। তোমাদের কিভাবে বলি, এই নীল রং আজকে কি দেখাবে তা অজানা সবার।
মনে মনে ভাবছে কাজলি ডাকে ধ্যান ভাঙল নূরের। ওহ ম্যাডাম, সব ভাবনা সাইডে রেখে চলুন, যাওয়া যাক। হ্যাঁ চলো। নূরেরা রওনা দিল সমুদ্র পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। নূর খালি পায়ে দাঁড়িয়ে আছে, সমুদ্রের ঢোর নূরের পা ভিজিয়ে দিচ্ছে। পাশে মায়া বালু দিয়ে খেলছে। নূর এক ধ্যানে তাকিয়ে আছে। নূর, মায়া কোথায়? কাজলি কিছু কিনতে গিয়েছিল। কাজলের কথায় নূর আশেপাশে তাকালো। সত্যি তো, মায়া কোথায়? এখনই তো খেলছিল। নূর অস্থির হয়ে আশেপাশে দেখছে। ওর কেন জানি খুব ভয় করছে। যে মায়ার জন্য এত করছে, সে মায়া হঠাৎ গায়েব হয়ে গেল। কাজলি, আমার মেয়ে কোথায়? অস্থির। রিল্যাক্স নূর, আশেপাশেই হবে। নূর আশেপাশে হঠাৎ খেয়াল করলো অনেকটা দূরে অনেক মানুষের ভিড়। ওইখানে এত ভিড় কেন? নূর দৌড়ে যাচ্ছে। ভিড়ের কারণে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে গিটারের আওয়াজ পেল। হয়তো কেউ গিটার বাজাচ্ছে। এটা তো খুব পরিচিত মনে হচ্ছে। কেউ একজন গান গাচ্ছে। এটা তো খুব পরিচিত কণ্ঠ, কিন্তু ও মাই গড। নূর প্রচণ্ড বাতাসেও ঘেমে যাচ্ছে আর মনে মনে ভাবছে। নূর আস্তে আস্তে ভিড় ঠেলে সামনে গেল। আর যা দেখলো সেখানে ফ্রিজও দাঁড়িয়ে আছে। একজন গান গাচ্ছে আর তার কোলে বসে আছে মায়া। ছেলেটা কালো হুডি আর মুখে মাস্ক পরা। মায়াকে কোলে নিয়ে গিটার বাজিয়ে গান গাচ্ছে। আর আশেপাশের মানুষ ফোনে তা ভিডিও করছে। এদিকে নূর ভয়ে কাঁপছে, কি করবে বুঝতে পারছে না। 4 বছর পর নূর তাকে এভাবে ফেস করবে বুঝতে পারেনি। গান শেষ হলো। নূর এখনও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। কাজলি নূরকে সেই কখন থেকে ডাকছে। নূর কোথায় হারিয়ে গেল? হ্যাঁ না, কোথাও না। সামনে তাকালো। ছেলেটার চোখগুলো খুব পরিচিত। 4 বছর পর যে এভাবে তার সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারছে না নূর। মনে মনে, মায়া এদিকে আসো। ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে গেল। তার কোলে মায়া। প্লিজ না আম্মু, আমি গান শোনাচ্ছি। চলো বাসায় গিয়ে গান শোনাবো। নূর কাঁপা কাঁপা হাতে ছেলেটার কোল থেকে মায়াকে কোলে নিয়ে কাজলের কাছে দিয়ে ওকে সামনে যেতে বলল। ছেলেটা এক ধ্যানে নূরের দিকে তাকিয়ে আছে। জি দুঃখিত, আমার মেয়ে আপনাকে বিরক্ত করেছে তার জন্য। নূর নিজেকে স্বাভাবিক করে সাহস নিয়ে কথা বলে দ্রুত পায়ে হাঁটা দিল। নাজলি। নূর দাঁড়িয়ে গেল। পেছনে ফেরার সাহস নেই। সাহস জুটিয়ে পেছনে ফিরল। এক হাত দিয়ে আরেক হাত ঘষছে। খুবই ভয় করছে, কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে সে বিপদ না, মহা এ বিপদ থেকে রেহাই কি পাবে? মিস্টার সাইকো। চোখ ভয়ে ভয়ে তাকিয়ে আছে নাজলি। ছেলেটা এক পা করে নাজলের দিকে এগিয়ে আসছে। অবশেষে যার জন্য 4 বছর দূরে ছিল আজ সে তার সামনে। কি হবে, সেই বা কি করবে তা অজানা নাজলের। মিস্টার সাইকো নাজলের একদম কাছে চলে আসে। নাজলি 2 কদম পিছিয়ে যায়। আমি নাজলি না, আমি নূর। নাজলি মরে গেছে। আমি বুঝি না এত বছর পর আপনার সাথে আমার কেন যে দেখা হলো। শুনুন মিস্টার সাইকো, আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। আমার মতো আমি ভালো আছি। আমার জীবনে বাধা সৃষ্টি করবেন না। আর আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবেন। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়ব না। আগে গিয়ে নিজের মানসিক চিকিৎসা করান। আপনি মানসিকভাবে অসুস্থ। আমি এখানে, আপনি ঠিক ঠিকানা পেলেন কোথায়? সাইকোগিরি করতে আসছেন? কি মনে করেন নিজেকে? আমি আপনাকে ভয় পাই? এসব কথা নাজলি মনে মনে বলছে, কারণ তার সাথে এইভাবে কথা বলার সাহস যে নাজলির নেই। নাজলিকে চুপ থাকতে দেখে মিস্টার সাইকো নাজলির কাছে এসে মুখে ফু দিল। নাজলির চোখগুলো বন্ধ করে ফেলতো, তারপর বলল। নাজলি চোখ খুলে চুপ হয়ে তাকিয়ে আছে। কেমন আছো নাজলি? হালকা জোরে বলল, জি মানে ভালো আছি। একটা ঢোক দিল। আমায় জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? যেমন রেখে গিয়েছিলে তেমনই আছি। সত্যি এই 4 বছরে তোমার জন্য আমার ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। নাজলি নিশ্চুপ। আরে বাহ, তোমার ঠোঁটের নিচের তিলটা তো বেশ গাঢ় হয়ে গিয়েছে। ইচ্ছে করছে তিলটাকে আলতো হাতে ছুঁয়ে দেই, কিন্তু তা করার অনুমতি যে তুমি আমায় দাওনি। বিয়ের আগে তোমাকে ছুবো না এই কসম খেয়েছি। নাজলি নিশ্চুপ। এ কি, তুমি তো দেখি আগের থেকে আরো বেশি চিকন হয়ে গিয়েছো। আবার ডায়েট শুরু করেছো নাকি? নাজলি নিশ্চুপ। আরে চশমাও পড়ো, ভালো তো। তো তুমি বিয়ে করলে, বাচ্চাও হলো, তোমার স্বামী মরেও গেল, ব্যাপারটা বুঝতে পারছি না। তুমি একটু বোঝাও আমায় নাজলি। হি আল্লাহ, আমার সাহস দাও। দোয়া দরুদ পড়ে মনে সাহস নিয়ে বললাম, সব কিছু আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো ভালো আছি। এই বলে দৌড় দিতে নেয়, কিন্তু নাজলি দৌড় দিবে বললাম, দৌড় দিবে না। আমার কথা এখনো শেষ হয়নি।
জোরে বলল আর নাজলি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার কথা অবদ্ধ হওয়ার সাহস নাজলের নেই। অনেক বেশি ভয় পায় নাজলি সাইকোটাকে। সাইকোটা নাজলের সামনে এসে দাঁড়ালো। দৌড় দিচ্ছ কেন? তুমি জানো যে আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করি না। 2 মিনিট দাঁড়াও। ছেলেটা নাজলের পা থেকে মাথা পর্যন্ত দেখলো। বাহ, আমার দেওয়া শাড়িটা এখনো তোমার কাছে আছে? ভালো তো। শাড়ির সাথে নীল চুড়ি পরলে অনেক ভালো লাগতো। একদম সুন্দরী রমণী। হা হা হা। ভালো। আরে তোমার লম্বা চুলগুলো কেটে কেটে ছোট করলে কেন? লম্বা চুলই তোমায় অনেক মানায়। তুমি জানো না আমার তোমার লম্বা চুলগুলো অনেক প্রিয়। নেক্সট টাইম আর কাটবে না। শান্তভাবে কথাগুলো বলছে। এত শান্তভাবে কেন কথা বলছে? উনি যতবার শান্ত থাকে কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলে। আজও কি তাই হবে? না না, আমি মায়াকে আমি কিছু হতে দিব না। কি করব আল্লাহ, পথ দেখাও। মনে মনে বলছে। নাজলি, এত শত ভেবে কি হবে? তুমি বরং বাসায় যাও তো। আর চোখে কাজল একটু কম দিবে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। আর হ্যাঁ, জলদি যাও, মায়া তোমার অপেক্ষা করছে। খুব জলদি আবার দেখা হবে। আর হ্যাঁ, ওইবারের মতো ভুল কিন্তু করো না। শাড়িটা যত্ন সহকারে রেখে দিবে। এবারও যদি ডাস্টবিনে ফেলে দাও তাহলে তো তুমি জানোই পরিণাম কি হবে। বলে হেঁটে চলে যাচ্ছে। নাজলি তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আশা করি আমাদের যেন আর দেখা না হয়। এত বছর ধরে আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন। কে আপনি? আপনার কিছুই জানি না, তারপরও আমার পেছনে পাগলের মতো পড়ে আছেন। না শান্তিতে বাঁচতে দিচ্ছেন, না শান্তিতে মরতে দিচ্ছেন। আমার চোখের সামনে আমার ভেসে উঠছে এত বছর পর দেখা, আর আপনি আমায় কিছু বললেন না। ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এত শান্ত কিভাবে? কি চলছে আপনার মাথায়? আমি কি অনেক বড় বিপদে পড়ব নাকি? এমন হাজারো চিন্তা মাথা ঘুরপাক খাচ্ছে। নাজলি হেঁটে বাসায় চলে এলো। বাসায় এসে লম্বা শাওয়ার নিল। কাজলি তার বাসায় চলে গিয়েছে। কাজলি জিজ্ঞেস করছিল, ওই লোকটার সাথে কি কথা বলেছিলি? আবার ওকে বানিয়ে এক কাহিনী বলে দিয়েছে। মায়া এসেই ঘুমিয়ে গিয়েছে। নাজলি শাওয়ার নিয়ে মায়ের দিকে তাকালো। ওর পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিল। মায়া, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। আমি বুঝি না এতটুকু বাচ্চা মানুষের কি ক্ষতি করেছে যার জন্য ওকে মারতে চেয়েছিল। চিন্তা করো না, আমি তোমার মা নাজলি এখনো বেঁচে আছি। কিচ্ছু হতে দেব না তোমায়। নাজলি রান্না করে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বসে আছে। আম্মু, বসে আছো কেন? যাও বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসো। আম্মু, আমার বাবা কোথায়? তোমার বাবা বিদেশ, খুব জলদি এসে পড়বে। তুমি মিথ্যা কেন বলছো? গানওয়ালা আঙ্কেল বলেছে আমার বাবা আমার আশেপাশে আছে। না আম্মু, উনি মিথ্যা বলেছে। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? করি তো। আচ্ছা, বাবাই কি আমায় ভালোবাসে? হ্যাঁ, অনেক ভালোবাসে। এতগুলা ভালোবাসে তো। হাত দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ গো, এতগুলো ভালোবাসে। আচ্ছা, তুমি ওনার কোলে কিভাবে গেলে বলো তো? অপ্পু আম্মু, আমি না তোমায় বললাম ওই কানাওয়ালা আঙ্কেল আমায় ডাকছে, আমি যাচ্ছি। তুমি তো আমায় তখন বললে না কিছু, তাই আমি দৌড়ে চলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমাবো। সাইকো মায়া ব্যাপারে কিভাবে জানলো? কি চাচ্ছে উনি? মায়ের কোনো ক্ষতি করবে না তো? আমি ঘুমাবো না। আচ্ছা তুমি জেগে থেকো, আমি ঘুমাবো না। মায়া গাল ফুলিয়ে বসলো। আচ্ছা তোমাকে সিন্ড্রেলার গল্প শোনাবে না, ওকে? রাত 11টা বাজে। মায়া ঘুমিয়ে আছে। নাজলিও চোখের পাতা এক করতে পারছে না। মনে ভয় যোগ করে বসেছে। কি হবে তাই ভাবছে। আজ মিস্টার সাইকো শান্ত ছিল, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যেখানে সামান্য ভুলে বড় বড় শাস্তি দেওয়া হয় সেখানে কিছুই বললো না। যতবার সাইকো শান্ত ছিল অনেক বড় অঘটন ঘটেছে। তাহলে কি আমার সাথে নতুন কিছু ঘটবে না তো? আমি কি আবার কোনো বিপদে পড়বো না তো? ইয়া আল্লাহ, আমায় লড়াই করার শক্তি দিও। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি। সকালে নাজলি ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নেই, হয়তো বাথরুম গিয়েছে। নাজলি উঠে বিছানা গুছিয়ে বাথরুমে গিয়ে দরজা ধাক্কা দিল, আর দরজা খুলে দেখলো বাথরুম পুরো ফাঁকা। মায়া তো বাথরুমে নেই। মায়া, মায়া কোথায় তুমি? নাজলি মায়াকে খুঁজছে। পুরো বিল্ডিং খুঁজেও মায়াকে পাওয়া গেল না। কেউ মায়াকে বাইরে যেতেও দেখেনি। আশেপাশের কোনো প্লেগ্রাউন্ডেও মায়া নেই, কারোর সাথে খেলা করতেও যায়নি। পাশের বাসায় পিচ্ছি তো ঘুমাচ্ছে, তাহলে মায়া কার সাথে গেল? আর দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। মায়া কোথা থেকে গেল? নাজলি
জলদি কাজলিকে কল করে আসতে বলল। কাজলে আসছে। নাজলি কিছুই বুঝতে পারছে না কি করবে, কোথায় যাবে। মায়া এভাবে রুম থেকে কিভাবে গায়েব হয়ে গেল? নাজলি কাঁদতে কাঁদতে রুমে এসে নিচে বসে পড়ল। মায়া কোথায় তুমি? দেখো আম্মুর সাথে দুষ্টুমি করো না, বেরিয়ে আসো। আমি তোমায় অনেক বেলুন কিনে দিব, আইসক্রিম কিনে দিব, গান শোনাবো, বকা দিব না। চলে আসো আমার কাছে মায়া। নাজলি কাঁদতে কাঁদতে ওর চোখ যায় ড্রেসিং টেবিলের উপর, সেখানে একটা খাম রাখা। চোখের পানি মুছে খামটা হাতে নিল। এটা কে রাখলো? রাতে তো ছিল না, কি হতে পারে? খামটা খুলে নাজলির চোখ কপাল উঠে গিয়েছে। খামের ভেতর একটা চিঠি। নাজলি, যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে নিজের শহরে চলে আসো, আর ঠিকানা দেওয়া আছে সেই জায়গায় চলে আসো। আর কাউকে কিছু বলবা না মায়া, আমার কাছেই আছে। আর হ্যাঁ, কোনো রকম চালাকি করবে না, নইলে এর মাসুল তোমার মেয়ে আমাকে ভুগতে হবে। ইতি, মিস্টার সাইকো। নাজলি চিঠিটা পড়ে স্বাভাবিক আছে। কাজলিকে চাবি দিয়ে অনেক কিছু চিন্তা করে রওনা দিল নিজ শহরের দিকে, যে শহরকে 4 বছর আগে ছেড়ে এক অন্য পরিচয় ছিল, যেখানে প্রথম মায়াকে পেয়েছিল। ভাগ্য আবার নাজলিকে আগের জায়গায় নিয়ে যাচ্ছে। কি করবে, কি হবে, নাজলি এসব চিন্তা মাথায় নিয়ে পাড়ি জমাচ্ছে নিজের শহরের দিকে। বাসে বসে আছে নাজলি, যাচ্ছে নিজের শহরে। জানে না কি হবে সেখানে। মায়াই বা কোথায়? সাইকোটা এমন কেন করছে? 10 বছর আগে যদি তার সাথে দেখা না হতো তাহলে কতই না ভালো হতো। আজ এই দিন দেখতে হতো না। কোন অলক্ষণীয় সময় যে তার সাথে দেখা হয়েছে, বড়ই অদ্ভুত ভাবে প্রথম দেখা হয়েছিল। নাজলি হালকা হাসল। চলে গেল অতীতের 10 বছর পেছনে, যেখানে লুকিয়ে আছে হাজারো রহস্য। 10 বছর আগে সকাল 9টা বাজে। সেই কখন থেকে কলিং বেল বাজছে, কিন্তু কারো খোলার নাম নেই। আরে কেউ দরজা খোলো, আমার কান প্লাস ঘুম দুটোই উবে যাচ্ছে। আসমা খালা, দরজা খুলে একটা ঘুষি মারো, ঘুষি মারো তো। কার এত বড় সাহস আমার ঘুম নষ্ট করা? তাকে আমি ছাড়বো না। কাকে ছাড়বি না? নাজলির রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। নাজলি লাফ দিয়ে উঠে পড়ল। ঈশিতা, তুই এত সকাল সকাল এখানে কি করছিস? ভ্রু কুচকে। সকাল সকাল না, এখন কয়টা বাজে? মহারানী, খবরই নেই। বাহ, ভালো তো, 9টা 10 বাজে। নাজলি, আর তুই এখনো ঘুমোতে? দাঁতে দাঁত চেপে বলেই দিল দৌড়। ওফ, এই মেয়েকে নিয়ে আর পারি না। বুঝি না সারা রাত কী করে। প্রতিদিন আমার আগে এসে ওকে ঘুম থেকে উঠাতে হয়। এই আসমা খালাও না আদর করে করে পাদর বানিয়ে দিয়েছে। ইয়াল্লাহ, ওর জীবনে এমন কাউকে পাঠাও যে ওর জীবনটাকে পাল্টে দেবে। ঈশিতা বকবক করছে আর নাজলের বিছানা ঠিক করছে। পুরো ঘর এলোমেলো করে রাখা মেয়েটা। নাজলি আর ঈশিতা বের হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। ওরা দুজন ক্লাস 7-এ পড়ে। ঈশিতা আর নাজলি ছোট থেকে একসাথে বড় হয়েছে। ঈশিতার বাড়ি স্কুলের কাছে হওয়া সত্ত্বেও উল্টো ঘুরে নাজলিদের বাসায় এসে নাজলিকে নিয়ে তারপর স্কুলে যায়। আর আসার কারণ হলো নাজলি প্রতিদিন লেট লতিফের মতো দেরিতে স্কুলে যায় আর স্যার হাতে বকা খায়। তাই স্যার বলছে ঈশিতাকে স্কুলে আসার আগে নাজলিকে নিয়ে আসতে। দুজন স্কুলে পৌঁছে গেল। ক্লাস শেষ করে বাসা আসবে ঈশিতা। ওর বাসা চলে গেল। বাকি পথ নাজলিকে একাই পার করতে হবে। নাজলি ব্যাগ সামনের দিকে দিয়ে কুটুস কুটুস করে নাচতে নাচতে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দুপুর হয়েছে, আশেপাশে তেমন কেউ নেই। ফাঁকা রাস্তা দিয়ে নাজলি ব্যাগ সামনে নিয়ে হেঁটে হেঁটে নিচের দিকে তাকিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল। পাশের দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে নাজলি। ভয়ে হাত পা কাঁপছে, চোখে পানি টলমল করছে। আশেপাশে কেউ নেই। কি করব? দেখো, খবরদার আমার কাছে আসবে না। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমি তো স্কুল থেকে বাসায় যাচ্ছি, আমি কিচ্ছু করিনি। প্লিজ রাস্তা থেকে সরে যাও। যাবা না, সত্যিই যাবা না? আমি কিন্তু তোমার আম্মুর কাছে বিচার দিব যে তুমি আমার রাস্তা আটকিয়ে রেখেছো। দেখো, কচ্ছপের গতিতে আমার কাছে এসো না প্লিজ। কালকে তোমার জন্য লবণ নিয়ে আসবো না, ওকে? কেচো ভাই বা আপু, প্লিজ আমায় কামড় দিও না। রাস্তার মাঝে একটা কেঁচো একটু একটু করে সামনে এগোচ্ছে। আর নাজলি বরাবরই কেঁচোকে ভয় পায়। কী করবে তাই ভাবছে। নাজলি ভয়ে কাঁচুমুচু হয়ে চোখ বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর চোখ খুলে তো অবাক। ও মাই গড, টিভিতে দেখতাম সাপ মানুষ হয়ে যায়, এখন তো দেখি কেঁচোও মানুষ হয়ে যায়। ও কেঁচো ভাই, আমায় ভয় দেখালেন কেন? আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়েছি নাকি? আপনি যে মানুষ রূপ ধারণ করতে পারেন তা আমায় আগে বলবেন না? শুধু শুধু সময় নষ্ট করলেন। আর কেঁচো যে মাস্ক পরে থাকে
তা আজ জানলাম। নাজলি চোখ খুলে দেখলো যেখানে কেঁচো ছিল সেখানে একটা ছেলে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে আর নাজলির দিকে তাকিয়ে আছে। আচ্ছা আমি যাই, টাটা, বাই বাই। আর হ্যাঁ, কালকে থেকে ব্যাগে করে লবণ নিয়ে আসবো। আমায় ভয় দেখালে লবণ দিয়ে দিব, তখন বুঝবেন নাজলি কি জিনিস। বলেই হাঁটা ধরলো। কিছু দূর গিয়ে থেমে গেল। আরে নাজলি, গাথার মতো কি কথা বললি? কিছু কি জীবনেও মানুষ হতে পারে নাকি? তুই না আসলেই গাধি। এই বলে পেছনে ফিরে লাফ দিয়ে 2 কদম পিছিয়ে গেল। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরে আপনি আমার পিছনে এভাবে হুট করে আসলেন কেন? এখনই তো হার্ট অ্যাটাক করতাম বলে। ছেলেটাকে নাজলি পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তার গায়ে একটা কালো শার্ট, প্যান্ট আর মুখে মাস্ক। নাজলি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ছেলেটা এক ধ্যানে নাজলির দিকে তাকিয়ে আছে। নাজলি আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখলো। আশেপাশে একটা কুকুর বিড়ালও নেই। হায় আল্লাহ, আসমা খালা বলছিল এই রাস্তা দিয়ে আসতে না, দুপুরবেলা নাকি এদিকে ভূত থাকে। কিছুদিন আগেই তো একটা আন্টি মারা গেল, সেই আন্টি ভূত হয়ে ছেলের বেশে আমার সামনে আসছে। এখন আমার কি হবে? মনে মনে নাজলি জোর করে হাসে। ভূত বলে জোরে খিচ্চা দৌড়। এক দৌড়ে বাসায় এসে পড়ছে। একবারও পেছনে ফিরে তাকায় নাই। ঘরে ঢুকে 1 গ্লাস পানি খেলো। কি গো, এত দেরি হলো কেন? খালা, রাস্তায় একটা অনেক বড় ভূতে ধরেছিল আমারে। আমি চালাকি করে দৌড় দিয়ে চলে আসছি। কি গো মা, কোন রাস্তা দিয়ে আইছো? আমি কইছিলাম না দুপুরবেলা সাবধানে আইবা। ওহো খালা, আমি ঠিক আছি। আগামী 10 দিনেও আর ওই রাস্তা দিয়ে আসবো না। নো শর্টকাটস, একদম বড় রাস্তা দিয়ে আসবো। আমি গোসলে গেলাম, বাই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। নাজলির এই বিষয়টা মাথা থেকে চলে গিয়েছে। নাজলি আবার সেই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছে। হুট করে কেউ একজন নাজলির সামনে এসে পড়ল। নাজলি কিছুটা ঘাবড়েও গেল, কারণ রাস্তাটা তেমন বড় না, চাপা চিপার মতো একটু চওড়া, কিন্তু মানুষের আনাগোনা কম। মিস্টার কেচো, থুকু, মিস্টার ভূত, দেখুন আমাকে মারবেন না। আমি তো মাত্র 7-এ পড়ি, আমি কিচ্ছু করিনি। ছেলেটা হেসে দিল। এ মা, ভূতও হাসে নাকি? এইভাবে পাগলের মতো হাসছেন কেন? আপনার চেহারা দেখান। ভূত হয়ে চেহারা দেখাতে লজ্জা লাগে নাকি? নাজলি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নাম কি তোমার? আমার নাম নাজলি খান। আপনার নাম কি? ও, আপনি তো ভূত, আর ভূতের তো কোনো নাম থাকে না। দেখেন, আমায় যেতে দিন, কালকে আপনাকে একটা চকলেট খাওয়াবো না, ওকে? ছেলেটা আবার হেসে দিল। তারপর তার হাত বাড়িয়ে দিল। নাজলি একবার ছেলেটার দিকে আরেকবার ছেলেটার হাতের দিকে তাকিয়ে আছে। আমি ভূত নই, মানুষ। বিশ্বাস না হলে হাতটা ছুঁয়ে দেখতে পারো। নাজলি ছেলেটার হাতে একটা জোরে চিমটি দিল। হাত ডলছে। আউচ অফ। নাজলি চেয়ে আছে। ও আচ্ছা, তাহলে আপনি মানুষ। আমায় আগে বলবেন না? আমি সুন্দর করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর আপনি আমায় ভয় দেখালেন। সরেন সামনের থেকে। ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর দ্রুত হেঁটে যাচ্ছে। হঠাৎ করে ছেলেটা এমন এক কাজ করে বসলো, নাজলি রেগে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ওই মিয়া, আপনার সাহস তো কম না? আমার চুল খুলে দিচ্ছেন? আমার? আপনি খালি দাঁড়ান, কালকে আমি দিহানকে নিয়ে আসব। দিহানকে? দিহানকে চেনেন না? দিহান আমাদের ক্লাসের ফার্স্ট বয়, খুব ভালো ছেলে, আমায় রোজ চকলেট দেয়। কালকে থেকে আমি তোমায় চকলেট দিব। দিহানের কাছ থেকে দূরে থাকবা, ঠিক আছে? নাজলি চেয়ে আছে। যাও এখন বাসায় যাও, এদিক ওদিক যাবা না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমাবা, যাও। নাজলি কিছু না বলে একটা ভেঞ্চি কেটে চলে যায়। বাসায় এসে ভাবছে, আমি কেন ওই মিস্টার কেচোর কথা শুনবো? নাজলি, তুইও না সব সময় সব কিছু দেরিতে তোর মনে পড়ে। এভাবেই দিন কাটছে। ওই ছেলে নাজলিকে রোজ চকলেট দিত আর বলতো এর কাছে থেকে দূরে থাকবা, ওর কাছ থেকে দূরে থাকবা। নাজলিও হ্যাঁ বলে চকলেট নিয়ে বাসায় এসে পড়তো। এভাবেই 2 বছর কেটে গেল। নাজলি ছেলেটার সাথে 2-1 কথা বলে, মাঝে মাঝে অন্য রাস্তা দিয়ে যেত। নাজলি ক্লাস 10-এ উঠল। তো একদিন দিহান নাজলিকে প্রপোজ করে বসে। বান্ধবীদের কারণে নাজলি রাজি হয়ে যায়, কারণ সবার বয়ফ্রেন্ড আছে, শুধু নাজলির নেই। তাই ফ্রেন্ডদের কথা মানতে গিয়ে রাজি হলো। দিহানও ভালো ছেলে, পড়াশোনায়ও ভালো, তাই রাজি হয়েছে। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। একদিন নাজলি আর দিহান একসাথে বাসায় যাচ্ছে। দিহান বলল আজও নাজলিকে বাসা পর্যন্ত দিয়ে আসবে, তাই ওরা একসাথে হাঁটছিল। হঠাৎ দিহান নাজলির হাত ধরে ফেলে। নাজলিও কিছু বলেনি। কিছু দূর যাওয়ার পর কয়েকজন মুখোশ পরা লোক নাজলিদের কাছে এসে দিহানকে ধরে নিয়ে একটা মাইক্রোতে ঢুকিয়ে নিয়ে গেল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? দিহান, বাঁচাও। হঠাৎ কেউ নাজলির মুখ চেপে ধরলো। নাজলিকে জোর করে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসলো। নাজলি ভয়ে শেষ, কারণ তার সামনে বসে আছে ওই ছেলেটা।
নাজলি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন মিস্টার কেচো? থুকু ভূত, থুকু দূর, যেই হন। এইভাবে উঠিয়ে নিয়ে আসার মানে কি? ছেলেটা চুপচাপ বসে নাজলের দিকে তাকিয়ে আছে, চোখগুলো রক্ত বর্ণ ধারণ করা। তা দেখে নাজলি আরও ভয় পেয়ে যায়। আশেপাশে কেউ নেই। হঠাৎ একটা লোক আসলো, তার এক হাতে বালতি, তাতে পানি ভরা, আরেক হাতে একটা হ্যান্ড ওয়াশ। ছেলেটা উঠে দাঁড়ালো। লোকটা পানি রেখে চলে গেল। ছেলেটা নাজলির কাছে এসে হ্যান্ড ওয়াশটা দিয়ে নাজলির দিকে এগিয়ে দিল। অনেকবার বেড়ে গেছো তাই না? বলেছিলাম দিহানের কাছ থেকে দূরে থাকতে, তা না করে ওর সাথে প্রেমলীলা চলছে, তাই তো? আর প্রেমলীলা এত দূর চলে গিয়েছে যে হাতও ধরে ফেলছো। এর শাস্তি তো তোমায় পেতেই হবে সুইটহার্ট। নাজলি ভয় পেয়ে গেল, কিন্তু তা বুঝতে না দিয়ে সাহস করে বলল, দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি কার সাথে মিশবো নাকি মিশবো না তা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনার কি? যেতে দিন আমায়। আমার কি তাই না? আমার কি? তুমি শুধু আমার আর আমারই থাকবে। ভালোবাসি আমি তোকে। আর তোর ব্যক্তিগত ব্যাপারে আর কেউ থাকুক আর না থাকুক, আমি তো থাকবো। কি মনে করেছিস যার তার সাথে মিশবে আর আমি চুপচাপ বসে দেখবো? তোমাকে যেতে দিব, তার আগে এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো করে ধুয়ে যেতে হবে। নাজলি অবাক হয়ে তাকিয়ে আছে। এবার ভাবলো হাতই তো ধুবো, ব্যাপার না বলে হাত ধুতে বসলো। 1 ঘন্টা পর নাজলি এখনও হাত ধুচ্ছে, চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু ছেলেটার মন গলছে না। শর্ত দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই বালতির পানি আর হ্যান্ডওয়াশ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত হাত ধুতে থাকবে। এটা এত কঠিন ছিল না যদি হ্যান্ডওয়াশটা নাজলের হাতে থাকতো। ছেলেটা নিজের হাতে হ্যান্ডওয়াশটা রেখে অল্প অল্প করে নাজলের হাতে দিচ্ছে। ইয়া আল্লাহ, কোন সাইকোর পাল্লায় তুমি আমায় ফেললা? এ তো আজ আমায় মেরেই ফেলবে। প্লিজ বাঁচাও আমায়। 1 ঘন্টা ধরে হাত ধুচ্ছি, হাত আমার পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু সাইকোটার মন গলছে না। দেখুন মিস্টার সাইকো, আমায় যেতে দিন। আসমা খালা কিন্তু চিন্তা করছে। আমি আর কারোর হাত ধরবো না, এমনকি কোনো ছেলের সাথেও কথা বলবো না, সত্যি। আমি সাইকো? জি মানে আসলে ঠিক আছে, আমি তোমার মিস্টার সাইকো। তুমি আমায় যাই ডাকো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আমার কোনো কথার হেরফের করো তাহলে তার পরিণাম তো তুমি জানোই প্রিয়তমা। জি। কাঁদো ফেস করে মিস্টার সাইকো নাজলের হাতে মুছে ওকে বাসায় পৌঁছে দিল। নাজলি বাসায় এসে কারোর সাথে কথা বলল না, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ল। ওর বাবা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, তাই আসমা খালা আর নাজলি ছাড়া বাসায় কেউ নেই। আসমা খালা জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন। কোনো কিছু একটা কাহিনী বানিয়ে রুমে চলে গেল, বলল মাথা ব্যথা, ঘুমাবে। রুমে এসে ভাবছে কেন যে এই সাইকোটার সাথে ফ্রেন্ডশিপ করলাম। এত কিছুর মাঝে দিহানের কথা মাথা থেকে চলেই গেল নাজলির। এরপর এমন হাজারো চিন্তা ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেল। এর মাঝে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেল। মেয়েটা বড়ই ঘুম পাগলি। মাঝরাতে নাজলির কেমন যেন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে কে একজন ওর দিকে তাকিয়ে আছে। ওর মুখে গরম নিঃশ্বাস পড়ছে। হঠাৎ করে নাজলি লাফ দিয়ে উঠে তো নাজলি অবাক, চিৎকার দিতে যাবে কেউ ওর মুখে চকলেট ঢুকিয়ে দিল। হুশ, একদম চিৎকার করবে না, আমি তোমার মিস্টার সাইকো। নাজলি এখনও মুখে চকলেট রেখে থম মেরে বসে আছে। রুম অন্ধকার, লাইট জ্বালানোরও সাহস নেই। ভেবেছিল কালকে থেকে এই লোকটার কাছ থেকে দূরে দূরে থাকবে, কিন্তু এ তো নিজেই নাজলির রুমে এসে গেছে, তাও এত রাতে। সাইকোটা মেঝেতে বসে পড়ল। ভয় পেও না প্রিয়, আমি তোমার অনুমতি ছাড়া কখনো তোমায় স্পর্শ করব না। এই 3 বছরে কি একবারও তোমায় আমি স্পর্শ করেছি নাকি বলো? নাজলি নিশ্চুপ। ওহো প্রিয়, চুপ করে আছো কেন? আজকে আমি তোমার পছন্দের চকলেট নিয়ে এসেছি। নাজলি নিশ্চুপ। আচ্ছা আমি এখন আসি। আর হ্যাঁ, আজকে বারান্দার দরজার লক ভেঙে এসেছি, কালকে থেকে যেন দরজা খোলা পাই। আর হ্যাঁ, ভুলেও যদি দরজা লাগানো থাকে আমি মেইন দরজা দিয়ে তোমার রুমে আসব। পরে সমস্যা হলে আমায় বলতে পারবে না, বলে দিলাম। তুমি হয়তো এখন আমায় ভালো করেই জেনে গিয়েছো আমি কি করতে পারি। আর হ্যাঁ, ছেলেদের কাছ থেকে 10 হাত দূরে থাকবে, নইলে এর পরিণাম খারাপ হবে। চিন্তাও করো না, তোমাকে তেমন বড় শাস্তি দেব না, কিন্তু ছেলেদের কি করব কালকে বুঝতে পারবা দিহানের হাল দেখে। নাজলি এতক্ষণ পর মনে পড়লো দিহানের কথা। দিহান? হ্যাঁ, কি করেছেন দিহান? হুশ, তোমার ওই মিষ্টি মুখে অন্য ছেলেদের নাম মানায় না। তুমি মিস্টার সাইকো সাইকো করো, আমায় যা নামেই ডাকো, আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আমার কথার অবাধ্য হলে তার মাসুল তোমাকে দিতেই হবে। কাউকে যদি কিছু বলো না আমার ব্যাপারে, তাহলে আমি তোমাকে জোর করে তুলে নিয়ে যাব। কি ভেবেছিলে মারবো তোমায়? এটা ভাবছিলে তাই না? নো নাজলি,
তোমায় গায়ে আমি একটা ফুলের টোকাও দিব না। আচ্ছা ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে, কালকে তো স্কুলে যাবা। আমি আসি। সাইকোটা বারান্দা দিয়ে চলে গেল। নাজলি মাথায় হাত দিয়ে বসে আছে। কোনো অলক্ষণীর সময় যে সাইকোটার সাথে দেখা হলো আমার লাইফটা এলোমেলো করে দিচ্ছে। আর এর কাছ থেকে আদৌ রেহাই পাওয়া যাবে? কেউ কি আমার বাঁচাতে দেবে এর কাছ থেকে? আর দিহান ওকে কি করেছে সাইকোটা? এমন হাজারো ভাবনা ঘুরপাক খাচ্ছে মাথায়। হঠাৎ ফোনের রিংটোন বাজছে। ফোনের রিংটোন কোথা থেকে আসছে? আমার তো ফোন নেই। তাহলে কার ফোন? নাজলি টোন অনুসরণ করে ফোনটা খুঁজে পেল। ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা মিস্টার সাইকো। পরপর দুবার রিং হয়ে গেল। নাজলি ফোন রিসিভ করেনি। কিছুক্ষণ পর মেসেজ টোন বাজলো। সাইকো মেসেজ পাঠিয়েছে। এত শত না ভেবে ফোন রিসিভ করো, নইলে আমি যদি আসি তাহলে খবর আছে। নাজলি দেরি না করে রিংটোন বেজে ওঠার সাথে সাথে ফোন রিসিভ করলো। বাহ, তুমি তো খুব ফাস্ট, গুড। এইভাবে আমার সব কথা শুনলে কি আর আমি বকা দিই বলো? যাই হোক শোনো, আজ থেকে এটা তোমার ফোন, নিজের কাছে রাখবা। আমি তোমায় কল দিব, সাথে সিম কার্ডও দিয়েছি, আর একটা ফেসবুক অ্যাকাউন্টও খুলে দিয়েছি। তোমার মেয়ে ফ্রেন্ড বাদে আর কাউকে অ্যাড করবা না বলে দিলাম। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো, নইলে তোমার ওই কাজল কালো চোখের নিচে কালি পড়ে যাবে। তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি যেমনই থাকো না কেন আমি তোমায় সব অবস্থায় ভালোবাসবো। আচ্ছা রাখি, ভালো থাকো প্রিয়। নাজলি ফোনটা সাইডে রাখলো। শেষের কথাটা কেন জানি নাজলি ভালো লেগেছে। চুপচাপ শুয়ে পড়ল। সকালে ঈশিতার ডাকে ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখে 7টা বাজে। ইস্যু 7টা বাজে, স্কুল 9টায়, তুই এত তাড়াতাড়ি কেন? আরে স্কুল সাইডে রাখ, একটা খারাপ খবর আছে। নিউজ দেখিস নাই? আরে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বল, কি হয়েছে? আসলে দিহানের অস্বাভাবিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না নাজলি। কারণ সে তো জানে কাজটা কি করেছে। এত সব কিছুর মাঝেও পুলিশ নাজলিকে একটা প্রশ্ন করেনি। তার জন্য বেশ অবাক নাজলি। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। আজ সকালে যখন ঈশিতা বাসায় এসে নাজলিকে দিহানের হত্যার ব্যাপারটা বলেছিল, তখনই মনটা ছ্যাট করে উঠল। সামান্য হাত ধরায় তাকে মেরে ফেলেছে, তাও এত নির্মমভাবে হত্যা করেছে। মানুষ এতটা খারাপ হতে পারে জানা ছিল না নাজলি। নাজলি নিজেকে দোষারোপ করছে, কারণ আজ যদি দিহানের সাথে সে রিলেশনে না যেত, তাহলে দিহান নাজলি হাত ধরতো না, আর সাইকো দিহানের এত বড় শাস্তি দিত না। দিহানের মৃত্যুর রহস্য আর কারণ পুলিশ বের করতে না পেরে কেসটা ক্লোজ করে দেয়। এই ঘটনার পর থেকে নাজলি কেমন যেন বদলে গিয়েছে। এখন আর আগের মতো বেশি কথা বলে না, চুপচাপ থাকে আর সারাদিন ফুপে থাকে। এখন আর ঈশিতা নাজলিকে এসে ঘুম থেকে উঠাতে হয় না। নাজলি এখন পুরোপুরি বদলে গিয়েছে। আর রোজ রাতেই মিস্টার সাইকো নাজলির রুমে আসে। নাজলি না চাওয়া সত্ত্বেও দরজা খোলা রেখে ঘুমিয়ে থাকে। সাইকো রাতে এসে সকাল পর্যন্ত বসে বসে নাজলিকে দেখে মন ভরে দেখে, এরপর অন্ধকার থাকতেই আবার চলে যায়। নাজলি দিহানের মৃত্যুর কারণ সাইকোকে জিজ্ঞেস করেনি। এরপর থেকে নাজলি ছেলেদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো ছেলের পাল্লায় পড়ে আর পরিণতি ভুগতে হয় ছেলেটাকে। নাজলির জীবনটা সম্পূর্ণ সাইকো চালাচ্ছে। নাজলিকে কেউ বিরক্ত করে? আসলে করে না, করার সাহস নেই। এই তো বেশ কিছুদিন আগে কয়েকটা ছেলে নাজলি আর ঈশিতার রাস্তা আটকে ওদের সাথে বেয়াদবি করেছে। নাজলি চুপচাপ দাঁড়িয়েছিল, শুধু একটা কথা বলেছিল, এর পরিণাম খুবই ভয়াবহ হবে, শুধু অপেক্ষায় থাকুন, ধন্যবাদ। এ বলে নাজলি চলে গিয়েছিল। নাজলির কথা শুনে ছেলেগুলি হেসে কুটি কুটি হয়ে গিয়েছিল। পরের দিন খোঁজ নিয়ে জানতে পারে কে যেন ওই ছেলেদেরকে নির্মমভাবে মেরে হসপিটাল পাঠিয়ে দিয়েছে। একজনের হাত পুরোপুরি কেটে দিয়েছে, আরেকজনের হাতের আঙুল কেটে দিয়েছে, সাথে চোখ উঠিয়ে ফেলেছে। এসব কথা ঈশিতা যখন নাজলিকে বলেছে, নাজলির ভাবভঙ্গি দেখে ঈশিতা বেশ অবাক। কারণ যে মেয়ে সামনে কেঁচোকে ভয় পায়, সেই মেয়ে এসব শুনে নর্মাল থাকে কিভাবে। ঈশিতা বেশ টেনশনে পড়ে যায়। এরপর অনেক জোরাজুরি করে ঈশিতা সব জানতে পারে। এরপর থেকে ঈশিতাও ভয় পায় সাইকোকে, কিন্তু একমাত্র নাজলি ছাড়া কেউ সাইকোকে দেখেনি। রোজ রাতে মিস্টার সাইকো নাজলির রুমে আসা, সারাদিন খবর নেই। তারপরে কীভাবে যেন জেনে যায় নাজলি সারাদিন কী করেছে না করেছে। একটা ভালো দিক আছে, যখন তখন কল দেয় না। নাজলি ফোনটা লুকিয়ে রাখে, কারণ ওর বাবা দেখলে কেলেঙ্কারি লেগে যাবে। মাঝে মাঝে সাইকোটার সাথে কথা হয়। এভাবে নাজলি এসএসসি শেষ করে। নাজলি পড়াশোনায় সাহায্যও করেছে সাইকো। রাতে সাইকো এসে সকালে যেত, নাজলি ঘুম থেকে উঠে বিভিন্ন নোটও পেত। কীভাবে পড়বে না পড়বে সব কিছু সহজভাবে বলে রাখতো, আর সব কিছু প্রিন্ট করা। মনে হয় হাতের লেখা সুন্দর না। এসএসসি শেষ করে নাজলি মামার বাড়ি যাবে, কিন্তু সাইকোর কারণে যেতে পারেনি। সাইকো মানা করে, কারণ নাজলির একটা মামাতো ভাই আছে। তাই কি আর করার, সাইকোর কথার অবদ্ধ হওয়ার সাহস যে নাজলির নেই। এরপর একদিন ওর মামাতো ভাই আর ওর বোন আসে বাসায়।
নাজলি তো ভয় শেষ, কারণ ওর মামাতো বোন সবসময় ওর সাথেই ঘুমায়। এখন সাইকো যদি রাতে আসে তখন তো কেলেঙ্কারি লেগে যাবে। নাজলি বাথরুমে গিয়ে সাইকোকে একটা মেসেজ পাঠায়। আজকে আপনি প্লিজ আসবেন না, দরজা খোলা পাবেন না, কারণ আজ আমার মামাতো বোন এসেছে। তাকে মেসেজ পাঠিয়ে একটু ফেসবুকে ঢুকলো। ফেসবুকে ঢুকে চোখ কপালে উঠে গেল। আমাদের স্কুলেই ছিল আমাদের সিনিয়র, সে মেসেজ দিয়েছে। আর কে যেন আমি সে যে মেসেজের রিপ্লাই দিয়েছে। এটা যে সাইকোর কাজ তা 300% শিওর। এর আগেও এমন করে এক ছেলেকে পিটিয়েছে। থুর, কে বলেছিল মেসেজ রিকোয়েস্ট দিতে? হারামজাদা, এবার মর। নাজলের রুমে ঢুকে ফোনটা সাবধানে রাখলো, কারণ ওর ফোনটা একদম ফাজিল। মেয়ে রুমের চিপাচাপা থেকে এটা সেটা বের করার শখ ওর বেশি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার আগে ফোন একবার চেক করেছিলাম। সাইকো বলেছে দরজা খোলা রাখতে। আমার এত ঘুম পেয়েছিল যে দরজা খুলে দরজার পাশেই ঘুম। আর আমার মামাতো বোন খেয়ে 10 মিনিটও অপেক্ষা করে নাই, ঘুমিয়ে গিয়েছে। অন্যান্য সময় হলে তো সারা রাত বকবক করতো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায়। তা দেখে মোটেও অবাক হয়নি, কারণ এর আগেও অনেকবার আমায় বিছানায় সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। বহুত তো বড় বড় করে বলেছিল যে আমার অনুমতি ছাড়া আমায় ধরবে না, এই কথাটা বলেছিলাম। যেদিন আমি পড়ার টেবিলে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে নিজেকে বিছানা আবিষ্কার করি, তখন তার কাছ থেকে উত্তর এসেছিল। আমি তো তোমায় ওইভাবে স্পর্শ করিনি, আমি শুধু তোমায় চেয়ার থেকে বিছানায় শুয়ে দিয়েছি। এতেও তোমার আপত্তি থাকলে আমার কিছু করার নেই প্রিয়। তোমার মিস্টার সাইকো। তখনও কিছু বলতে পারিনি। আসলে আমি তাকে কিছুই বলতে পারি না, কারণ তাকে আমি অনেক বেশি ভয় পাই। মানুষের সাথে মিশতে ভয় করে, কারণ আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। কিন্তু তার হলো না। আমার মামাতো ভাই আমাকে পছন্দ করে, তা আমি বুঝতাম, তাই তার কাছ থেকে দূরত্বও বজায় রাখতাম। কিন্তু রাজীব ভাইয়া এতটাই চিপকু যে আমার পিছু পড়ে থাকে, আর আমি সারাক্ষণ আতঙ্কে থাকি। রাজীব ভাইয়ারা যে আসছে 10 দিন হয়ে গেল, কিন্তু যাওয়ার নামই নেই। আর এই 10 দিনে সাইকো রুমে আসতো আর কেউ টের পেত না, এমনকি আমার মামাতো বোন সীমাও না। অবাক হওয়ার বিষয় হলো, সীমা প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠে। যে মেয়ে ভোর 5টায় উঠতো সে নাকি 9টায় উঠে। অদ্ভুত। একদিন আমি ছাদে কাপড় নিয়ে আসতে গেলাম, এতই বাতাস ছিল যে আমি উড়ে যাব। সব কাপড় নিতে নিতে হঠাৎ করে আমার লাল রঙের ওড়নাটা উড়ে গেল, আর আমি ধরতেও পারলাম না, কারণ আমার হাতে অনেক কাপড় ছিল। তো আমি নিচে যাওয়ার জন্য রেডি, এমন সময় কোথা থেকে যেন রাজীব ভাইয়া এসে হাজির। বুঝতেই পারিনি। আমি ভয় পাচ্ছি জানি, সাইকো আমার প্রতিটা কাজে নজর রাখছে। ভাইয়া, আপনি এখানে কি করছেন? নাজলি, আমি তোকে কিছু বলতে চাই। ঠিক আছে, পরে বলো, আমি এখন নিচে যাব, সরো। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু রাজীব ভাইয়া আমায় হুট করে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। ব্যাপারটা আচমকা হয়, আমি বেশ অবাক হই। পরক্ষণেই সাইকোর কথা মনে পড়ে। জলদি নিজেকে তার কাছ থেকে সরিয়ে নেই। আমার হাত থেকে কাপড় পিছলে পড়ে যায়। রাজীব ভাইকে একটা কষে থাপ্পড় মারি।